এরপরেও তুমি আমাদের সবাইকে তোমাকে বিশ্বাস করতে বলছো কি করে? সিরিয়াসলি মহুল, তুমি বলে না এত কিছুর পর দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারছো। রোদ্দুর, এবার একটু ভেবে দেখো, এবার তোমার রিয়ালাইজ করার টাইম এসছে। একটা বিয়ে আমরা ঠিক করলাম, সেই বিয়েটা ভেঙে দিয়ে তুমি এই মেয়েটাকে বিয়ে করলে, ভেঙে দিলে বিয়েটা। সেটা যে কত বড় ভুল করেছিলে সেটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো? এখন তোমার মনে হচ্ছে বর্ষণ অনুরূপকে ও প্রভোগ করেছে, ও দিনের পর দিন অনুরূপকে প্রভোগ করেছে। তারপরে ফাইনালি যখন অনুরূপ এগিয়ে গেছে ওর প্রতি, ও বলে দিতে বাধ্য হয়েছে, আমাদের বাড়ির সবাইকে কথাগুলো জানাতেও বাধ্য হয়েছে। প্রকৃত অর্থে আমার তো মনে হচ্ছে অনুরূপের কোনো দোষই ছিল না। আমার বাড়ির ছেলেরা এমন কোনো কাজ করতে পারে না যাতে আমার পরিবারের মাথা নিচু হয়। তার মানে আমি আগে যা যা তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম সব মিথ্যে হয়ে গেল। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যা যা প্রমাণ তোমাদেরকে আগে দিয়েছিলাম সবকিছু তোমরা বাতিল করে দিলে। এত কথার আর কোনো দরকার নেই মহুল। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে অস্বীকার করলাম। যে কদিন বেঁচে আছি আমি জানবো আমার জীবনে মহুল বলে আর কেউ নেই। তাহলে আমিও তোমাকে চ্যালেঞ্জ করলাম রোদ্দুর, তোমাকে আমার নাম ধরে ডাকতে হবে। আমাকে একবার একটু দেখার জন্য ছটফট করতে হবে। আর যদি আমি সৎ হয়ে থাকি, যদি আমি সব সত্যি কথা বলে থাকি, তাহলে এটাই আমার পুরস্কার হবে। আর সেদিন তুমি আমাকে ডাকলে যে আমি চলে আসব তার কোনো গ্যারান্টি নেই, আমি নাও আসতে পারি। আমরা এখন থেকেই বুঝতে পারছি মহুল, সে তুমি নাও আসতে পারো। নতুন করে বোধহয় সেটা বলার আর কোনো প্রয়োজন নেই। আর আমরাই বোধহয় এখন সবচেয়ে ভালো করে জানি, এবং আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না যে তুমি এখন প্রচন্ড উড়ছো, মাঝ আকাশে উড়ে বেড়াচ্ছ। শোনো, আমার সাথে কোনো কথা বলবে না, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। কথা তোমায় বলতেই হবে আমার সাথে। এই বড় বড় কথা বলো না, জোরে গলায়ও কথা বলো না। একটা অন্যায় করেছো, সারা রাত বাড়িতে ছিলে না, এখন সকালবেলা এসে এখন আবার জোর গলায় কথা বলছো। কিভাবে বলছো? এখন পেট বানিয়ে কথা বলে বাড়ির সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছো। শোনো, আমি বাড়ির ছেলে, আমি এটাকে অ্যাকসেপ্ট করবো না, তোমায় করতে দেবো না এটা। আমার মনে হয় কথা বাড়ি আর কোনো লাভ হবে না মহুল। এ বাড়িতে তোমার আর কোনো জায়গা হবে না, জাস্ট হবে না। একদম, তুমি বরং চলে যাও মহুল। তুমি এ বাড়ি থেকে চলে গেলেই আমাদের রোদ্দুর ধীরে ধীরে ভালো হয়ে উঠবে। তুমি থাকলে এটা অসম্ভব ব্যাপার। আর এখন তার কোনো অসুবিধা নেই, তুমি রোজগার করছো, তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছো। এখন তোমার নিজের বাড়িতে তোমার মায়ের কাছে গিয়ে থাকতে তো কোনো অসুবিধা নেই। তোমাদের অভাবের সংসার তোমার মাও নিশ্চয়ই বুঝবেন। তাই তোমার রাতে না ফেরা নিয়ে আর কোনো রকমের কোনো আপত্তি বা অসুবিধা তারও বোধহয় হবে না। বেটে তুমি তোমার নিজের বাড়িতে গিয়ে থাকো। এত বড় কথাটা যখন তুমি আমাকে বললে দিদি ভাই, তখন আমিও একটা কথা বলি। আমি যখন বাড়ি ছেড়ে এসেছি তখন কিন্তু বাড়ি ফিরে যাওয়ার জন্য আসিনি। আমি কোথায় যাব না যাব সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত, কিন্তু মাথা নিচু করে আমি আমার বাড়ি ঢুকবো না। না না, বাড়ি কেন ঢুকবে ও? একটু আগে তো নিজেই বলে প্রমাণ করে দিল যে ওর এখন থাকার জায়গার কোনো অভাব নেই। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি মহুল, আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। কি বললে? শোনো রোদ্দুর, তুমি মনে করো ওর সঙ্গে তোমার কোনোদিন দেখাই হয়নি,
তুমি কোনো চিন্তা করো না, তোমার চিকিৎসা ঠিক চলবে। দরকার পড়লে আমরা দরজা দরজা ভিক্ষে করে তোমার চিকিৎসা চালাবো, কিন্তু ওর কাছ থেকে তুমি কোনোদিন একটা পয়সাও নেবে না। আমি আগেই বলেছি জেঠুমনি, বেঁচে থাকার আমার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু একান্তই যদি আমার বেঁচে থাকতে হয়, ট্রিটমেন্ট করাতে হয়, সেটা আমি মহলের টাকায় করাবো না। সেটা করালে তারপর আমার বেঁচে থাকতেও ঘেন্না করবে আমার। অনেক কষ্ট করে সৎভাবে গান গেয়ে তোমার জন্য টাকাটা রোজগার করে এনেছিলাম রোদ্দুর। অনেক বিপদের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে, অনেক বিপদ সইতে হয়েছে আমাকে। সেই দামটা অন্তত টাকাটা নিয়ে নাও। দাদা ভাইয়ের জন্য তোমায় বিপদ সইতে হলো মানে বুঝলাম না, বলো একটু। সব কথা যে তোমাকে বুঝতে হবে তার তো কোনো মানে নেই অনুরূপ। কে বলেছে সব কথা আমরা যা আলোচনা করব সবকিছু তোমাকে বুঝতে হবে? আমার স্বামীর সঙ্গে আমার কিছু আলাদা পার্সোনাল কথাও থাকতে পারে। হ্যাঁ, কথা থাকতেই পারে, কিন্তু সেই স্বামী তো তোমায় স্বীকার করছে না মোহন। আর এই মুহূর্তে তোমার আমার দাদা ভাইয়ের সাথে আলাদা কথা কি বা থাকতে পারে? আসলে ছেলেটি ভালো, তো ভালো মনের মানুষ, সহজ সরল, তাই তুমি এতটা সুযোগ পেয়ে গেছো, কিন্তু এবার আর সেই সুযোগটা আমরা কেউ তোমায় দেবো না, বিশ্বাস করো। এক্স্যাক্টলি তাই। মোহন, তুমি কি ভাবছো বলো তো আমাদের? মানে এত কিছু পরেও তোমার ওই রোজগার করা টাকা সেটা রোদ্দুর নেবে? তুমি কি মনে করোটা কি আমাদের? আমরা এতটা ভিখিরি নাকি? একটা কথা বলে দিই তোমাকে, আমরা প্রাণ যাওয়ার থেকেও মান যাওয়াকে বেশি দাম দিই মহুল, এটা মাথায় রেখো। তোমার ওই টাকার আমাদের প্রয়োজন হবে না মহুল। আমরা যদি এবারে প্রত্যেক কটা মানুষ সৎ পথে চলি না, তাহলে আমার দেওরের চিকিৎসার কোনো ত্রুটি হবে না। আমরা সবাই মিলে পারবো রোদ্দুরের চিকিৎসা করাতে। দোহাই তোমার টাকার আমাদের প্রয়োজন হবে না। ওই টাকা তুমি নিজের কাছে রাখো। তুমি বাড়ি চলে যাও মহুল, তুমি জাস্ট এখান থেকে চলে যাও। রোদ্দুর, তুমি বলো যে তুমি কি চাও? তুমি টাকাটা নেবে নাকি নেবে না? যে মানুষটাকে ফিরিয়ে দিচ্ছি তার থেকে হাত পেতে নাকি টাকা নেব? কি ভাবো বলো তো আমাকে? তোমার ভাবনা দেখে আমি নিজেই অবাক হচ্ছি, জানো তো মোহন। তুমি বরঞ্চ তোমার নিজের সময় নষ্ট করো না, আমারও সময় নষ্ট করো না। যত তুমি এ বাড়ি থেকে বেরিয়ে বরং নিজের বাড়ি ফিরে যাও। আসলে কি বলো তো, তুমি তো আবার এ বাড়িতে অনেক কষ্ট পেয়েছো, অপমানিত হয়েছো। আমিও তোমার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি, অনেক অপমান পেয়েছি। তোমার কাছ থেকে আর কোনো অপমান পাওয়ার আমার ইচ্ছে নেই। তার মানে রোদ্দুর, তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, তাই তো? কিন্তু আমি যদি চাই তাহলে কিন্তু এই বাড়িতে আমি থাকতে পারি, কারণ এটা আমার রাইট। অবশ্য জোর করে মাটি কামড়ে পড়ে থাকার মতো মেয়ে তো আমি নই। এতদিন এই বাড়িটায় ছিলাম শুধুমাত্র তোমার জন্য। তুমি অসুস্থ, তোমার শরীর ভালো না, এতদিন তুমি আমাকে যা যা বলেছো না রোদ্দুর, বিশ্বাস করো আমি কিচ্ছু ধরিনি। কিন্তু এখন যখন তুমি এতগুলো কথা বললে বাড়ির সকলের সামনে, সবাই উপস্থিত আছে এখানে, অবশ্য সবাই চাইও না আমি আর এখানে থাকি, তখন আমি এখান থেকে চলে যাব। কিন্তু আরেকটা কথা বলে যেতে চাই, যদি আমি সত্যিই সৎ হয়ে থাকি তাহলে আমার কথা তোমার সবসময় মনে পড়বে। আমাকে একবার দেখার জন্য তুমি ডেকেও পাঠাবে, তাতে কোনো ভুল নেই, কিন্তু এই কথাটা মিলিয়ে নিও, এটা হবে। খুব ভালো ভাষণ হয়েছে, তুমি দুর্দান্ত ভাষণ দিতে পারো সেটা আমি জানি, কিন্তু এখন সেগুলো কোনো কাজে লাগবে না।
কোনো লাভ হবে না এখন এই সমস্ত ভাষণ দিয়ে মহুল। তোমাকে অন্য বাড়ি হলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত, আমি সেটা করছি না। ভদ্রভাবে বলছি, যাও এসো। যে ছবিগুলো আমরা দেখলাম মহুল কাল রাতের, সেই ছবিগুলো অন্তত দেখার পরে এবারের বউ বলে তোমাকে আমরা কেউ স্বীকার করবো না। আর এরপরেও তুমি যদি মনে করো তুমি তোমার অধিকার খাটাবে মহুল, তাহলে এবার আমরা আমাদের অধিকার খাটাবো, এটা তুমি মাথায় রেখো। কিন্তু এই ছবিগুলো নিয়ে আমরা পুলিশের কাছে যাব, পুলিশকে দেখাবো এবং তারপরে ওনাদেরই বলবো আপনারা বিচার করুন। এই ছবিগুলো দেখার পরে যদি আমার দেওর এর মতো মেয়েকে স্ত্রী বলে স্বীকার না করে, তাহলে আমার দেওরকে আপনারা দোষ দেবেন কিনা, আমাদের পরিবারকে আপনারা দোষ দেবেন কিনা, সেটা আপনারা বিচার করুন। রোদ্দুর, এবার বোধহয় এই সম্পর্কটা আইনিভাবে শেষ করে দেওয়ার সময় হয়েছে। এক্স্যাক্টলি। আইনের তো প্রশ্নই আসছে না দাদা ভাই। আমি নিজে কতদিন এই জগতে আছি তাই জানি না। সব ঠিক হয়ে যাবে, তুই সুস্থ হয়ে উঠবি। আমি বলছি তোকে, এই সব ঝামেলা তোর জীবন থেকে মিটে গেলে তুই সুস্থ হয়ে উঠবি ভাই। আমিও মনে প্রাণে তাই বিশ্বাস করি। মহুল, শুধুমাত্র নিজের দোষে তুমি এই কথাগুলো শুনছো। লোভ, এই লোভ যে মানুষকে কোথায় নিয়ে যায়, কত নিচে নামাতে পারে, তোমাকে না দেখলে বিশ্বাস হতো না। আমাকে একটা কথা বলবে মাম্মা? কিসের লোভ আমার? না মানে আমার মধ্যে কোন লোভটা দেখেছো বলো তো? এই যে আমি রোজগার করেছি সেই টাকাগুলোকে আমি আমার জন্য নিয়ে এসেছিলাম, আর তোমরা এই যে আমাকে বলছো যে আমি লোভী। কিসের জন্য লোভটা করেছি বলো? রোদ্দুরের জন্য? ওকে বাঁচানোর জন্যই তো গেছি বলো। ওকে বাঁচানোর জন্যই তো আমার এই লোভটা এসছে। এখন নিশ্চয়ই আমরা তোমার গান নিয়ে কথা বলছি না। গানের পরে যেই ঘটনার কথা তুমি বললে, যে মিথ্যে ঘটনার কথা তুমি বলেছো, সেটা নিয়ে কথা বলছি। যাওয়ার সময় আমি শুধু একটা কথাই বলতে চাই মাম্মা, আমি যা বলেছি তা অক্ষরে অক্ষরে সত্যি। আমি মিথ্যে কথা তোমাদেরকে বলিনি, কিন্তু তোমরা আবার আমাকে সেই ভুলই বুঝলে। আমি চলে যাচ্ছি রোদ্দুর। তুমি ডাকলে আমি হয়তো কোনোদিনই তোমাকে এড়াতে পারবো না, কিন্তু যে অপমানগুলো তুমি আমাকে করেছো সেইগুলো আমি কোনোদিনও ভুলতে পারবো না। আসছি। কিছু লোক তো চেনাশোনা আছে, কালকের ঘটনা বুঝেছিস? যদি আমি সত্যিই সৎ হয়ে থাকি তাহলে আমার কথা তোমার সবসময় মনে পড়বে। আমাকে একবার দেখার জন্য তুমি ডেকেও পাঠাবে। দাদু, শরীর ঠিক আছে? আরে একটু রেস্ট নিচ্ছি, রুটি পরে। আমি এলাম আসলে, আমার মনে হলো তোর মন হয়তো খারাপ। আমি তো জানি ও না ভালোবাসলেও তুই ওকে কতটা ভালোবাসতিস।
মন খারাপ করিস না, মন গুমড়ে পড়ে থাকিস না দাদা ভাই। আরে গুমড়ানোর কিছুই নেই। তাছাড়া মন খারাপই বা হবে কেন, মনটাই তো মরে গেছে। ওরকম হয় না দাদা ভাই, মন মরতে পারে না। শোনো রূপ, কালকে আমার একটা ট্রিটমেন্টের ডেট আছে বুঝলে। ট্রিটমেন্টটা আছে আর কয়েকটা টেস্ট করার আছে। লাস্ট দিন যে ট্রিটমেন্ট ছিল তার রেজাল্টটা তো কিছু পাচ্ছে কিনা সেটা বোঝার জন্য। ভাবছিলাম কালকে দিনটা স্কিপ করবো, মানে কালকে আর যাবো না। মানে ট্রিটমেন্টে যাবি না কেন? টাকা দাদা ভাই, আমার কাছে টাকা আছে, টাকাটা ইস্যু না নাকি? দাদা ভাই, এই বোকা বোকা কথাগুলো এখন বলা উচিত না। তুই চোরের উপর রাগ করে থালায় ভাত খাবি না? কি বলছিস? শুধু মনে হচ্ছে এগুলো করে আর কোনো লাভই নেই। মানে জানি শেষমেশ কি হবে, তাই এগুলো করার ইচ্ছে নেই আর। কি বলি বলতো, বাড়ির লোকের মতো আমি তোকে মিথ্যে সান্ত্বনা দিতে পারবো না দাদা ভাই। বা মহুলের মতো একটা মিথ্যে ছবিও আমি তোর সামনে ধরবো না। তুই নিজে একজন ডাক্তার, খুব ভালো করে জানিস টার্মিনাল ডিজিজ কি, তার গতি প্রকৃতি। আমি শুধু তোকে এইটুকু রিকোয়েস্ট করব যে চেষ্টা কর নিজেকে কষ্ট না দেওয়ার, ভালো থাকার চেষ্টা করতে হবে। আসলে আমি না কষ্টটাই ফিল করতে পারি না, জানিস তো। অদ্ভুত গর্ব হচ্ছে নিজের প্রতি। মনে হচ্ছে যেন কষ্টটাকে জয় করে ফেলেছি। বাড়ির লোক মানবে? এই যে তুই বলছিস ট্রিটমেন্ট করাবি না, বাড়ির লোক তো মানবে না। দেখছি সেরকম হলে বাড়ি থেকে বলে বেরোবো যে ট্রিটমেন্ট করাতেই যাচ্ছি। কিন্তু ট্রিটমেন্টটা করাতে পারবো না, আর একদম ইচ্ছে করছে না। ট্রিটমেন্ট করিস বা না করিস, তুই যে আর এই পৃথিবীতে বেশি দিন নেই সেটা সবাই জানে এখন। হ্যাঁ, ট্রিটমেন্ট করলে হয়তো কটা দিন বেশি থাকতিস, সেই সুযোগ যখন তুই নিজেই নিতে চাইছিস না, তখন আমি আর কি করবো বল? আমারও তো কষ্টের টাকা, টাকা সম্পর্কে আমারও মায়া থাকা উচিত। আমি তো তোকে সুযোগ দিয়েছিলাম, তুই নিলি না সুযোগটা। আমার তো আর কিছু করার নেই রে। আসলে অন্য কিছু না, জানিস তো, আমার অ্যাবসেন্সে না মহলের অনেক ক্ষতি হয়ে যাবে, এটা ভেবেই ভয় পাচ্ছি। যদি কেউ নিজেই নিজের ক্ষতি করতে চায় তাহলে আর কি করা যাবে বল? দেখ রূপ, আমি মুখে যাই বলি, আমি জানি মহল যা করছে সেগুলো ইচ্ছে করে করছে না, হয়তো আমার জন্য করছে। হয়তো আমার ট্রিটমেন্ট করার জন্য এমন এমন জায়গায় যেতে হচ্ছে যার জন্য ট্র্যাপে পড়ে গেছে, আর এমন একটা ট্র্যাপে পড়েছে কিছুতেই বেরোতে পারছে না। হতেই পারে। আমি এটা বিশ্বাস করি না যে ও নিজের স্বার্থে রোজগার করতে গেছে। আমি এটাও বিশ্বাস করি না ও কোনো ভুল পথে গিয়ে থাকলে নিজের স্বার্থে গিয়ে থাকবে। আমি জানি ও যা যা করছে আমার জন্যই করছে, আমাকে ভালো করার জন্য করছে। তবু একটা কোনো রেস্ট্রিকশন তো রাখতে হতো। আমাকে ভালো করার জন্য তো আর যে কোনো পথ বেছে নিতে পারে না, বল? এইটুকু তোকে বুঝতে হতো। দেখ দাদা ভাই, মহুল তো তোর বউ, সুতরাং তুই ওর বিষয়ে লিনিয়েন্ট থাকবি, সেটা স্বাভাবিক। কিন্তু আমার ওর সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই। এই আমি নিরপেক্ষ জায়গা থেকে বিষয়টা দেখছি এবং যা দেখছি সেটা বোঝানোর চেষ্টা করছি। খারাপ লাগছে, আই এম সরি। এটা কেনই বা এই বিষয় নিয়ে তোর সাথে কথা বলছি সেটাও আমি জানি না। আমার একটা অন্য বিষয়ে চিন্তা হচ্ছে, বুঝলি? হুট করে এভাবে বাড়ি ছেড়ে চলে গেল, কোথায় যাবে, কোথায় থাকবে? ও তো বাপের বাড়ির যে অবস্থা সেখানেও যেতে পারবে না। কেন ভাবছিস এত তুই? ও তোর কথা ভেবেছে?
ও তো সবসময় তোকে অসম্মান করলো, অপমান করলো দাদা ভাই। আর তুই ভাবছিস ও এখন কোথায় যাবে? এটুকু জেনে রাখ যে ওর কিন্তু এখন যাওয়ার জায়গার কোনো অভাব নেই দাদা ভাই। ইনসাল্ট করিস না এভাবে, বলে যাস না মানুষটাকে তুই একদিন ভালোবেসেছিলি, অস্বীকার করিস না এটা। না, অস্বীকার করছি না, এদের স্বীকার করছি যে ওটা আমার জীবনের একটা ঐতিহাসিক ভুল ছিল। ওর মতো একটা মেয়েকে ভালোবাসাটা আমার একটা সত্যি ভুল। কথাগুলো শুনতে ভালো লাগছে না, বুঝলি তো? আমার সঙ্গে তো মনের একটা সম্পর্ক ছিল, ও এখন আমার বিয়ে করা বউ, আমার ওয়াইফ। তাই তুই যতবার ওকে এভাবে ইনসাল্ট করবি ততবার কিন্তু তুই আমাকে ইনসাল্ট করবি। এভাবে অপমান করা মানে আমাকে অপমান করার করিস না। তাছাড়া ওকে অপমান করার কি রাইট আছে বলতো আমাদের? ওকে আমি বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। ভাবছি কাল মহলকে একটা ফোন করব। কেন ফোন করবি আবার তুই মহলকে? ওই যে বললাম, পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা সাংঘাতিক মায়ার, বুঝলি? তুই ডাকলেই যে মহল আসবে তার কি গ্যারান্টি? আগে থানায় যেতে হবে, একটা কমপ্লেন করব, তারপর ওই সাইবার সেলে যাব। অনুরূপের সঙ্গে নিশ্চয়ই ওদের কোনো না কোনো কথা হয়েছিল। আমি চেষ্টা করব সেই কথাগুলো বের করবার। চলো 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 পাল্টাই।